100 ডেজ বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমরা গতকাল ছিলাম প্লেটো পর্যন্ত। আমাদের এর পরের আলোচনাতে যাওয়ার আগে দু একটি জিনিস এখানে বুঝে নিতে হবে। সেটা হলো প্রথমত সোফি আর সোফির মা বাড়িতে থাকে। সোফির বাবা বাইরে ওয়েল ট্যাঙ্কের উনি একজন ক্যাপ্টেন, উনি হচ্ছে বছরে এক আধবার বাড়িতে আসেন। আর সোফির কিছু পোষা প্রাণী ছিল, 3টে গোল্ড ফিশ ছিল, 2টো পোষা পাখি ছিল, একটা কচ্ছপ ছিল, একটা বিড়াল ছিল। এবং সোফিদের বাড়ির আশেপাশে যে জায়গাটা সেটা কিন্তু মানে জঙ্গল ছিল। সোফিদের একটা বাগানও ছিল যেখানে একটা গুহা ছিল। সোফি সেখানে অবসর টাইম কাটাতো। আর যে চিঠিগুলো সোফি পেতো সেখানে গিয়ে কিন্তু ওই চিঠিগুলো পড়তো, চিঠিগুলো লুকিয়ে রাখতো। তো প্লেটোর পুরো দর্শন যে তত্ত্ব সেটা সোফিকে বিভিন্নভাবে বোঝানো হয়। এবং তারপরের একটা সময় আমরা দেখি যে সোফির মনে হয় যে আলবার্টোকে একটু খুঁজলে কেমন হয়। এরকমভাবে সোফি আলবার্টোর খোঁজ করে এবং জঙ্গলের ওপারে গিয়ে দেখে যে একটা টিলা এবং সেখানে একটা লেক, ছোট নৌকো। যাই হোক, সেই নৌকোতে পেরিয়ে টিলাতে যায় সোফি, সেখানে দেখে এবং সোফি বুঝতে পারে যে এখানেই আলবার্টো থাকে। এবং সেই কুকুরটিও যে থাকে সেখানেও সেটি বোঝা যায়। এবং সেখানে যে জিনিসগুলো দেখে, পিকচার দেখে দেয়ালে টাঙানো 2টো, তারপরে হচ্ছে একটা রহস্যময় একটা আয়না দেখে। তারপরে সোফি সেখান থেকে কোনো রকমভাবে চলে আসে, কিন্তু চলে আসার আগে সোফি একটা ওখানে লেটার থাকে সোফির নামে, সোফি সেটা নিয়ে চলে আসে। কিন্তু নিয়ে আসার পরে সোফির মনে হয় যে ওটা সোফি ঠিক হয়নি না বলে নিয়ে আসার জন্য। তো সেই কারণে সোফি একটা আলবার্টোকে একটা লেটার লেখে। তার উত্তরও সোফি পায়। সেখানে সোফির যেটি নিয়ে চিন্তা ছিল যে আলবার্টো রাগ করেছে, কিন্তু সেরকম কিছু নয়। কিন্তু আলবার্টো বলে যে হয়তো আলবার্টোর জায়গাটা পরিবর্তন করতে হবে, কারণ সোফি সেটা দেখে ফেলেছে। যাই হোক, এভাবে এগোই এবং তারপর আমরা দেখি যেটা যে অ্যারিস্টটলের কাছে সোফিকে অ্যারিস্টটলের দর্শনের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং পুরো অ্যারিস্টটলের যে দর্শন সেটা পুরোপুরি মানে সোফিকে বোঝানোর চেষ্টা করা হয়। এরপর নরওয়েতে স্বাধীনতা দিবস উপলক্ষে একদিন ছুটি পায় সোফি এবং ওই দিনে ক্যাম্পিংয়ে সোফির বান্ধবী চায় ওই টিলাটার আশেপাশের একটা এরিয়াতে। এবং সেখানে গিয়ে তারা আবার সেই আলবার্টোর সেই কেবিনটাতে যায় দুজনে। এবং সোফির বান্ধবী জানতে পারে যে এর আগে সোফি এখানে একবার এসেছিল। এবং অদ্ভুতভাবে যে হিলডা গার্ডের যে চিঠিটা সোফির কাছে আসছিল হিলডা গার্ডের বাবার, ওখানে ওই একই মানে হিলডা গার্ডের বাবাই চিঠি পাঠিয়েছে। প্রায় 6খানা চিঠি ওখানে ছিল। ওরা প্রত্যেকটা চিঠি পড়ে এবং সবার শেষ চিঠিটাতে অদ্ভুতভাবে সোফির নাম এবং সোফির বান্ধবীর নামও থাকে। এবং চিঠিটার যে ডেটটা থাকে সেই ডেটটা যেদিনই তারা ওখানে গেছিলো চিঠিটা পড়ছিল সেই দিনের ডেটের সাথে মিলে যায়। এবং ওরা এটা দেখার পরে ওরা সেখান থেকে বেরিয়ে আসে এবং আসার সময় রহস্যময় যে আয়নাটা সোফি ওখানে দেখেছিল এর আগে এসে সেটি সঙ্গে করে নিয়ে যায়। এরপর আমরা দেখি যে ধীরে ধীরে সোফিকে নিয়ে যাওয়া হয় 2 সংস্কৃতি বলে যে অধ্যায়টা, সেখানে ইন্দো ইউরোপিয়ানদের যে ইতিহাস, সিমাইটদের কথা, ইসরায়েলের কথা, তারপরে হচ্ছে যীশুখ্রিস্ট, তারপরে হচ্ছে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, মুসলিম ধর্ম, সমস্ত কিছু নিয়ে এই জায়গাটাতে কিন্তু আলোচনা আছে। সেই সময়ের যে দর্শন বা ইতিহাস সেই নিয়ে এখানে আলোচনা আছে। এবং আমরা বুঝতে পারি যে ধীরে ধীরে সোফিকে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যযুগের যে ইতিহাস, মধ্যযুগের যে দর্শন সেই দিকে। মানে এই যে অধ্যায়টা, এই অধ্যায়ে কিন্তু ধ্রুপদী বা পুরনো যে দর্শনের যে সময়টা 1000 বছরের যে সময়টা সেটা কিন্তু এই অধ্যায়ে তার ইতি ঘটে। এরপর চলে আসে মধ্যযুগে। এখন এর আগের যে আলোচনা ছিল এটা প্রায় 1000 বছরের যে ইতিহাস এবং দর্শন চর্চা সেটা কিন্তু মানে ওই যীশুখ্রিস্ট আলোচনা পুরো 1000 বছরের
আলোচনা ওখানে শেষ, এবং এরপর ধীরে ধীরে মধ্যযুগের দিকে আমরা দেখি যে চলে আসছে ব্যাপারটা। এবং মধ্যযুগের আলোচনা শুরুর আগে সোফিকে আলবার্টো ফোন করে এবং বলে যে এই আলোচনা শুরু হওয়ার আগে আমাদের দেখা করা দরকার, এবং একটা মধ্যযুগেরই একটা চার্চে সোফিকে আসতে বলে, এবং সেখানে সরাসরি সামনাসামনি তাদের আলোচনা শুরু হয়। এবং এই আলোচনাতে সেন্ট অগাস্টাইন এবং সেন্ট টমাস অ্যাকুইনাস, মধ্যযুগের যে দুজন বিখ্যাত যে দার্শনিক, তাদের বিস্তারিত এখানে আলোচনা হয়। এবং এখানে দেখায় যে কিভাবে মানে গির্জা শাসন করত, পুরুষদের আধিপত্য ছিল। তো সোফি এখানে প্রশ্ন করে যে মধ্যযুগে কি কোনো নারী দার্শনিক ছিলেন না? এবং মজাটা হয় তখনই যখন আলবার্টো বলেন যে হিল্ডাগার্ড নামে একজন বিখ্যাত নারী দার্শনিক ছিলেন, যিনি একই সাথে ধর্মপ্রচারক, লেখক, চিকিৎসক, উদ্ভিদবিদ আর প্রকৃতিবাদী। এবং সেটা শোনার পরে সোফির মানে চোখ বড় বড় হয়ে যায়, তার কারণ এই হিল্ডাগার্ডেরই বাবা হিল্ডাগার্ডকে উপলক্ষ করেই যে লেটারগুলো লেখে, সোফির কাছে সেই লেটারগুলো যায়, মানে সোফি পায়। এবং নারীরা যে প্রায় পুরুষের চেয়ে বেশি বাস্তববাদী, বেশি বিজ্ঞানমনস্ক ছিল, এমনকি সেই মধ্যযুগেও তারই একটি উদাহরণ এই হিল্ডাগার্ড। প্রাচীন খ্রিস্টীয় আর ইহুদি একটা বিশ্বাস, এদের একটা বিশ্বাস ছিল যে ঈশ্বর কেবল পুরুষ নন, তার একটা স্ত্রীসুলভ দিক বা মাতৃ প্রকৃতিও রয়েছে। নারীদেরও ঈশ্বরের অনুরূপ করে তৈরি করা হয়েছে। গ্রিক ভাষায় ঈশ্বরের এই নারী সুলভ দিকটিকে বলা হয় সোফিয়া। সোফি বা সোফি শব্দের অর্থ বিজ্ঞতা। সোফি এই প্রথম শুনল, কেউ তাকে আগে কখনো বলেনি। আলবার্টো বলে চললেন, পুরো মধ্যযুগ জুড়ে ইহুদি এবং গ্রিক অর্থোডক্স চার্চের কাছে সোফিয়া বা ঈশ্বরের মাতৃপ্রকৃতির একটি বিশেষ গুরুত্ব ছিল। পশ্চিমে তার কথা ভুলে গিয়েছিল সবাই, কিন্তু এরপর এলেন হিল্ডাগার্ড। মহামূল্যবান অলঙ্কার খচিত সোনালি বস্ত্র পরে সোফিয়া হাজির হলেন হিল্ডাগার্ডের স্বপ্নে। সোফি উঠে দাঁড়ালো। এবং এরপর আমরা দেখি ধীরে ধীরে মধ্যযুগ শেষ করে রেনেসাঁসের দিকে বা নবজাগরণের যে সময়, যে ইতিহাস, সেই দিকে সোফিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এভাবেই এই চ্যাপ্টারটা শেষ হয়। সোফি যখন দেখলো যে মানে শুনছে যে হিল্ডাগার্ড, সোফিয়া, স্বাভাবিকভাবেই এগুলো সম্পর্কিত মধ্যযুগের সাথে, সোফির মনে হলো যে তাহলে অ্যালবার্টো কে? তখন সোফি সরাসরি প্রশ্ন করলো যে মধ্যযুগে কি অ্যালবার্টো নামে কেউ ছিলেন? অ্যালবার্টো তার হাঁটার গতি কমিয়ে ধীরে ধীরে ঘাড় ফেরালেন সোফির দিকে। সত্যি কথা বলতে এই বই নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষমতা মানে আমার কতটুকুনি আমি জানি না। আমি তো জাস্ট স্টোরি লাইন বলে যাচ্ছি। এবং এর আগের দিন আমি বলেছিলাম যে বইটি আসলে যারা দর্শনের ভক্ত বা দর্শন বিষয়ে যাদের আগ্রহ আছে তাদের পড়া উচিত, আসলে এরকম নয়। বইটি আসলে শেষ করার পরে বলবো, এটা আসলে প্রত্যেকটা মানুষের পড়া দরকার, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে।